রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশে খনি বিস্ফোরণে অন্তত ৫১ শ্রমিকের মর্মান্তিক প্রাণহানি। এখনো আটকে থাকা শ্রমিকদের উদ্ধার কাজ চলছে। ইসরায়েলে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালালো লেবাননের হিজবুল্লাহ। ২২০ এবং ৩০০ মিলিমিটার ক্যালিবারের ক্ষেপণাস্ত্র ব্যবহার। পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের নিষ্ক্রিয় থাকার দিন শেষ হয়ে গেছে বলে জানালেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে হুমকি দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও উগ্র হিন্দুত্ববাদী নেতা অমিত শাহ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশে একটি কয়লা খনিতে গ্যাস লিক থেকে বিস্ফোরণে অন্তত ৫১ জন নিহত হয়েছে। মিথেন গ্যাস থেকে ঘটা এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও ২০ জন। রাজধানী তেহরান থেকে ৫৪০ কিলোমিটার দক্ষিণে তাবাস মরুভূমিতে অবস্থিত এই খনির দুটি ব্লকে বিস্ফোরণ ঘটেছে। দক্ষিণ খোরাসানের গভর্নর জাভেদ কেনাজ্জাদে বলেছেন, বিস্ফোরণের সময় ব্লকে ৭০ জন শ্রমিক ছিলেন। স্থানীয় প্রসিকিউটর আলী নেসাই বলেছেন, খনিতে গ্যাস জমে থাকার কারণে অনুসন্ধান অভিযান কঠিন হয়ে উঠেছে। এখনো খনির ভেতর করার চেষ্টা চলছে। তাবাস খনি ৩০,০০০ বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত এবং এটিকে ইরানের সবচেয়ে হিসেবে বিবেচনা করা হয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছানোর ফুটেজ রাষ্ট্রীয় টিভি চ্যানেলে সম্প্রচার করা হয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদ ইসরায়েলের সবচেয়ে গভীর অভ্যন্তরে হামলা চালিয়েছে। গত ৭ অক্টোবর গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর এটাই হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলের সবচেয়ে গভীরে হামলা। আজ হিজবুল্লাহ হাইফা শহরের মাত্র ২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ডজন ডজন ফাদি 1 এবং ফাদি 2 ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। হিজবুল্লাহ জানিয়েছে, ফাদি 1 ২২০ মিলিমিটার ক্যালিবারের ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ৮০ কিলোমিটার। এছাড়া ফাদি 2 ৩০৩ মিলিমিটার ক্যালিবারের প্রজেক্টাইল, যার পাল্লা ১০৫ কিলোমিটার। ফাদি ক্ষেপণাস্ত্র ব্যবহারের আগে হিজবুল্লাহ যোদ্ধারা আরও ২ ঝাঁক ক্ষেপণাস্ত্র দিয়ে বিমান ঘাঁটির উপর হামলা চালায়। এসব হামলায় ১৫ থেকে ২০টি করে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এই বিমান ঘাঁটিতে যুদ্ধ বিমান, হেলিকপ্টার, গানশিপ এবং ইলেকট্রনিক যুদ্ধের নানা রকমের সরঞ্জাম রয়েছে। এদিকে লেবানন জুড়ে সাম্প্রতিক ওয়াকিটকি ও পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধ ছড়িয়ে দিতে চায় বলে আঙ্কারা আগেই যে অভিযোগ করেছিল, এ ঘটনায় তা প্রমাণিত হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট জাতিসংঘের ৭৯তম বার্ষিক সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে আঙ্কারা ত্যাগের প্রাক্কালে শনিবার রাতে এ নিন্দা জানান। এরদোগান বলেন, ইসরায়েল সন্ত্রাসী গোষ্ঠীর স্টাইলে হামলাগুলো চালাচ্ছে। তিনি বলেন, এ ধরনের হামলার মাধ্যমে ইসরায়েল প্রমাণ করেছে যে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির প্রতি তেল আবিবের কোনো ধরনের ভ্রুক্ষেপ নেই। তারা তার ঘৃণ্য লক্ষ্য চরিতার্থ করার জন্য যে কোনো জঘন্য কাজ করতে পারে। পশ্চিম এশিয়া অঞ্চল বর্তমানে একটি বর্ণনাতীত ভয়াবহ সংকটের সম্মুখীন বলেও তিনি
উল্লেখ করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং মারাত্মক আগ্রাসন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক বিপদ ডেকে এনেছে। ইরানের শীর্ষ কূটনীতিক শনিবার নিউ ইয়র্কে কুয়েতি পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আলী আল ইয়াহিয়ার সাথে বৈঠকের সময় কথা বলেন। আরাকচি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত ইসরায়েলের দখলদার সরকারের খারাপ কাজগুলোকে ব্যর্থ করার জন্য একে অপরের সাথে সহযোগিতা করা। এই চিন্তা থেকে ইরান পারস্য উপসাগরীয় দেশগুলোর সাথে সর্বাধিক আলোচনা এবং যোগাযোগের উপর জোর দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান ব্যবসা, বাণিজ্য, সংস্কৃতি, জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে ইচ্ছুক। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে কথা বলেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাবুশি। আজ প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে গিয়ে তিনি সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, বৈঠকে ইরানের রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারকে ইরান সরকারের সমর্থন ও সহযোগিতার কথা জানান। তিনি ব্যবসা, বাণিজ্য, জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্য সহ অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পৃক্ততাকে এগিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এ সময় প্রধান উপদেষ্টা ইরানের ইঙ্গিতকে স্বাগত জানান এবং বৈশ্বিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করার জন্য ইরানকে ধন্যবাদ জানান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পানি বন্টন নিয়ে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের নিষ্ক্রিয় থাকার দিন শেষ হয়ে গেছে। উপদেষ্টা বলেন, সময়টা শেষ হয়ে গেছে। সরকারি পর্যায়ে যদি কোনো নীরবতা থেকে থাকতো, নিষ্ক্রিয়তা থেকে থাকতো, সেই দিনটা শেষ হয়ে গেছে। আজ সকালে বন্যা কবলিত ফেনীর পরশুরাম উপজেলার সীমান্ত সংলগ্ন কালিকাপুর এলাকায় বল্লার মুখ বাঁধ পরিদর্শন শেষে কথা বলেন রিজওয়ানা। তিনি আরো বলেন, নদীর পানি শুধু রাজনীতি নয়, এটা কূটনীতি এবং অর্থনীতিও। জনগণের চশমা দিয়ে সমস্যা দেখতে এসেছে, জনগণের কাছে জানতে এসেছে তারা কি সমাধান চায়। কিন্তু স্থানীয় জনসাধারণ বলেছে যে প্রতিবেশী দেশ বাঁধ কেটে দেয় তারা বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিনকে অপসারণ করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে অপসারণ করা হয়েছে। গত শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের ফিরে আসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মসজিদের ভেতরে ভাঙচুর করা হয়, দরজা জানালার গ্লাস ভেঙে ফেলা হয়। এতে বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরা। অনেকে ওই সময় মসজিদ থেকে বেরিয়ে পড়েন। পরে পরিবেশ কিছুটা স্বাভাবিক হলে আবার সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন। তারপর থমথমে পরিস্থিতির মধ্যেই জুমার নামাজ আদায় করেন সাধারণ মুসল্লিরা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরছি বিশ্ব সংবাদে। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বিজেপি সরকার গড়তে পারলে
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে হুমকি দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিধানসভা নির্বাচন সামনে রেখে গত শুক্রবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে দেয়া ভাষণে অমিত শাহ এই হুমকি দেন। অমিত শাহ বলেন, আমি আপনাদের সবাইকে ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনের জন্য আবেদন জানাতে চাই এবং আমরা প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে সোজা করব। মাস কয়েক আগে হওয়া লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা অভিযোগ করে বলেছিলেন সাঁওতাল পরগনায় আদিবাসী জনসংখ্যা কমছে আর ক্রমে বাড়ছে তার ভাষায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা। শুক্রবার এই অভিযোগের পুনরাবৃত্তি করেন অমিত শাহ। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে। একথা জানিয়েছেন আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি। তিনি বলেছেন, গত সপ্তাহে ইয়েমেনের সশস্ত্র বাহিনী তেল আবিবের কাছে একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তা গভীর প্রভাব সৃষ্টি করেছে। শনিবার রাতে ইয়েমেনের টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে হুথি নেতা বলেন, ইসরায়েল বিরোধী প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইয়েমেনের ইস্পাত কঠিন সমর্থন অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা ফিলিস্তিনি জাতির প্রতি বড় ধরনের পৃষ্ঠপোষকতা দিয়েছি। এখন আমরা লেবাননে আমাদের ভ্রাতৃপ্রতিম হিজবুল্লাহর প্রতি সমর্থন জানানোর ঘোষণা দিচ্ছি। ইহুদিবাদ ইসরায়েলের বর্বর বাহিনী গাজা উপত্যকা এবং লেবাননের বিরুদ্ধে যে আগ্রাসন চালাচ্ছে সে ব্যাপারে দখলদার বাহিনীর ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেজন্য চেষ্টা চালাচ্ছে সৌদি রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল আরাবিয়া। ইসরায়েলের সরকারি গণমাধ্যম KAN এক প্রতিবেদনে একথা জানিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি টিভি চ্যানেলটি তাদের খবরে ইসরায়েলপন্থী অভিব্যক্তি ব্যবহার করে এবং গাজা যুদ্ধে তেল আবিবের ভয়াবহ নৃশংসতা প্রতিফলিত হয় এমন শব্দ ভাণ্ডার এড়িয়ে যায় যাতে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়। KAN জানিয়েছে, সৌদি চ্যানেলে প্রচারিত খবরের শিরোনাম এবং ব্রেকিং নিউজগুলোতে ইসরায়েলের প্রতি পক্ষপাতিত্ব সুস্পষ্টভাবে প্রকাশ পায়। চ্যানেলটি যুদ্ধে ফিলিস্তিনিদের প্রাণহানির জন্য শহীদ শব্দের পরিবর্তে নিহত শব্দটি ব্যবহার করে। এছাড়া দখলদার ইহুদিবাদী বাহিনীকে কখনো দখলদার হিসেবে উল্লেখ করে না তারা, বরং সবসময় ইসরায়েলি সেনাবাহিনী হিসেবে উল্লেখ করে আসছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।